আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যামিন, অর্থাৎ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সমগোত্র শ্রেণী, সেটি হচ্ছে অ্যামিন। আমরা প্রথমেই জেনে নিই যে অ্যামিন কাকে বলে। তোমরা একটু খেয়াল করো, অ্যামোনিয়া NH3, এন এর সাথে 3টা H আছে, এটা হচ্ছে অ্যামোনিয়াম। যদি অ্যামোনিয়া থেকে এক বা একাধিক হাইড্রোজেনকে সরানো হয়, তাহলে কি দিয়ে সরাবো সেটা একটি বিষয়। অ্যালকাইল গ্রুপ দিয়ে অথবা অ্যারাইল গ্রুপ দিয়ে সরাবো। তাহলে যেসব যৌগ তৈরি হয় সেই যৌগগুলোকে বলা হয় অ্যামিন। আমি আবারও বলি, অ্যামোনিয়া থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা অ্যালকাইল অথবা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে যেসব যৌগ তৈরি হবে সেগুলোকে বলা হয় অ্যামিন। যেমন ধরো, আমরা যদি একটু খেয়াল করি, এখানে অ্যামোনিয়া, এখানে 3টা H আছে। আমি একটা H সরিয়ে দিয়ে একটা অ্যালকাইল দিয়ে আসলাম, আর রেডিক্যাল অ্যালকাইল রেডিক্যাল নিয়ে আসলাম, আর N দুই দিকে দুটো H থাকলো। আবার দুটো H সরাতে পারি দুটো অ্যালকাইল দিয়ে, 3টা H সরাতে পারি 3টি অ্যালকাইল গ্রুপ দিয়ে। তো একটা, দুইটা বা 3টা হাইড্রোজেন সরাই, যাই সরাই না কেন আমরা, সবগুলোই হয়ে যাবে অ্যামিন। এখানে একটু খেয়াল করতে হবে, যদি একটি হাইড্রোজেন সরানো হয় একটি অ্যালকাইল দিয়ে, তাহলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। এভাবে 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন, এভাবে 3 ডিগ্রি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এবং টারশিয়ারি অ্যামিন। আমাদের আরো একটু খেয়াল করতে হবে, সেটা হলো যে আমরা হাইড্রোজেনকে সরাচ্ছি কি দিয়ে? অ্যালকাইল গ্রুপ দিয়ে। আমরা কিন্তু ইচ্ছা করলে অ্যারাইল গ্রুপ দিয়েও সরাতে পারি, যেমন ফিনাইল সরাতে পারি আমরা। সেক্ষেত্রে যদি কমপক্ষে একটা অ্যারাইল গ্রুপ দিয়ে সরানো হয় হাইড্রোজেনকে, তখন তাকে আমরা বলি অ্যারোমেটিক অ্যামিন। আর শুধুমাত্র যদি অ্যালকাইল দিয়ে সরানো হয়, তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিন। তাহলে আমরা শিখলাম যে অ্যামিন মূলত 3 প্রকার: প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন। প্রাইমারি অ্যামিন কাকে বলা হবে? যদি অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন সরানো হয় একটি অ্যালকাইল দ্বারা, তাহলে তৈরি হবে প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। এভাবে দুটি সরালে 2 ডিগ্রি অ্যামিন, 3টে সরালে 3 ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে। আর যদি আমরা যে অ্যালকাইলকে সরালে অ্যালিফ্যাটিক অ্যামিন, আর যদি কমপক্ষে একটা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করা হয় হাইড্রোজেনকে, তখন হবে অ্যারোমেটিক অ্যামিন। তাহলে আমরা প্রতিটি ভাগকে আবার আমরা ওই অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক এভাবেও কিন্তু ভাগ করতে পারি। তো এবার আমরা আসবো যে যদি উদাহরণ বলতে চাই, তাহলে খুব সহজ নিয়ম হলো, আর এর জায়গায় তুমি বসিয়ে দিবে অ্যালকাইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল। যদি আমরা মিথাইল বসাই, এলাম মিথাইল অ্যামিন, 2টা বসালে ডাইমিথাইল অ্যামিন, 3টা বা 3 ট্রাইমিথাইল অ্যামিন। এভাবে আমরা আর এর পরিবর্তে অ্যালকাইল, যে কোনো অ্যালকাইল বসাতে পারি, মিথাইল, ইথাইল, প্রোপাইল বা বিউটাইল বসাতে পারি। আবার আমরা যে অ্যারোমেটিক যে অংশ, অ্যারাইল বলছি আমরা, যেটা ফিনাইল যে গ্রুপটা, তা দিয়েও কিন্তু আমরা হাইড্রোজেন সরাতে পারি। যদি এখানে ফিনাইল আসা হয়, ফিনাইল অ্যামিন, অবশ্য ওটাকে আমরা বলি অ্যানিলিন বা অ্যামিনো বেনজিনও বলা হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যারোমেটিক যৌগ, আমরা আলোচনা করবো পরবর্তী পর্যায়ে। তো এই হচ্ছে আমাদের অ্যামিনের সংজ্ঞা, এবং আমরা শ্রেণী বিভাগটা মোটামুটি বললাম। এবার আমরা আসবো অ্যামিনের প্রস্তুত পদ্ধতি। তোমরা একটু খেয়াল করো, এখানে আমি আগেই লিখেছি যে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যামিন। আমরা অ্যামিনের কি কি পড়বো? আমরা অ্যামিনের পড়বো প্রস্তুত পদ্ধতি, পড়বো প্রস্তুতি, প্রিপারেশন, মেথড অফ প্রিপারেশন, জেনারেল মেথডস অফ প্রিপারেশন, আর ক্ষারকত্ব বা বেসিসিটি অফ অ্যামিন। আমরা মূলত এই দুটি বিষয় আলোচনা করবো। তো প্রথমে আমরা অ্যামিন কিভাবে তৈরি করা হয় সেটি একটু দেখি। আমি এখানে, তোমরা খেয়াল করো যে 4টি পদ্ধতি লিখেছি, এখানে 4টি রিঅ্যাকশন লিখেছি, মানে 4টি পদ্ধতি অ্যামিন তৈরির। প্রথমটা হচ্ছে আমরা কি নিয়েছি, অ্যাসিড অ্যামাইড আর CONH2, অ্যাসিড অ্যামাইড, এটাকে শুধু অ্যামাইডও বলা হয়। তো এই যে অ্যাসিড অ্যামাইড নেওয়া হলো, এর সঙ্গে ব্রোমিন যোগ করতে হবে। আমাদের একটু মনে রাখতে হবে যে ব্রোমিনই নিতে হবে, ক্লোরিন আয়োডিন নিলে কিন্তু হবে না, বা ফ্লোরিন নিলে কিন্তু হবে না, একেবারে ফিক্সড এটা ব্রোমিন। এটা আমরা ক্ষার নিব, NaOH বা KOH দিতে পারি, আর এটা যে কোনো অ্যাসিড অ্যামাইড আমরা নিব। তাহলে দেখা যাচ্ছে যে যদি আমরা অ্যাসিড অ্যামাইডের সঙ্গে ব্রোমিন যোগ করি এবং এটা ক্ষার যোগ করি, তাহলে অ্যামিন তৈরি হচ্ছে। এখানে খুব লক্ষণীয় যে এই যে CO যে গ্রুপটা, এটা কিন্তু আর নেই এর মধ্যে, এটা কিন্তু অপসারিত হয়েছে, CO এখন নাই।
আর NH2 আছে, এই অংশটা কিন্তু পুরোপুরি অপসারিত হয়েছে। এই জন্য এর নাম হয়েছে ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। এই বিক্রিয়ার আবিষ্কারক বিশিষ্ট রসায়নবিদ হফম্যান। এই জন্য এটাকে বলা হয়েছে, এই বিক্রিয়ার নামই হয়েছে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো অ্যামিন তৈরি হচ্ছে, সাথে আর কি হতে পারে একটু আমাদের খেয়াল করতে হবে। CO যে চলে যাচ্ছে সে কিন্তু এক পর্যায়ে গিয়ে CO2 হয়ে যায়। আমরা জানি যে CO2 কিন্তু একটা অ্যাসিড, আমরা জানি। তো ওই অ্যাসিড আর এই তাহলে কি হবে, লবণ প্লাস পানি হবে, কার্বন ডাই অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট প্লাস পানি, আর ব্রোমিন যাবে কোথায়, সোডিয়াম যেহেতু আছে সোডিয়াম ব্রোমাইড হবে। এভাবে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাসিড অ্যামাইডের সঙ্গে যদি আমরা ব্রোমিন যোগ করি এবং ক্ষার যোগ করি, তাহলে প্রথমত মূল যে প্রোডাক্টটা সেটি হচ্ছে অ্যামিন তৈরি হচ্ছে, যদিও এটা 1 ডিগ্রি অ্যামিন। তারপরে সাথে তৈরি হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ব্রোমাইড এবং পানি। আমরা কি বললাম, এই বিক্রিয়ার আবিষ্কারক কে, বিজ্ঞানী হফম্যান। তার নাম অনুসারে এই বিক্রিয়াটির নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আমরা উদাহরণ দিব কিভাবে সেটা আমাদের একটু খেয়াল করতে হবে। আর এর পরিবর্তে যদি আমি মিথাইল বসাই, CH3CONH2, অ্যাসিটামাইড বা ইথানামাইড, জাস্ট এখানে আর জায়গায় মিথাইল, এখানে আর জায়গায় মিথাইল, আর জায়গায় মিথাইল, এখানে ইথাইল। উদাহরণ কিন্তু খুবই সহজ। আর এর পরিবর্তে মিথাইল ইথাইল বসালেই হবে, কিংবা আমরা ফিনাইল বসাতে পারি। ফিনাইল বসালে কি হবে, C6H5CONH2, বেনজামাইড। বেনজামাইড খুব ইম্পর্টেন্ট যৌগ, তৈরি হবে হচ্ছে ফিনাইল অ্যামিন তৈরি হবে বা অ্যানিলিন তৈরি হবে বা অ্যামিনো বেনজিন। তিনটা নাম দিতে, যদি এখানে আমি যদি ফিনাইল বসাই, ফিনাইল অ্যামিন, অ্যানিলিন, অ্যামিনো বেনজিন, তিনটি নাম রয়েছে। তো এভাবে আমরা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি। এটি অ্যামিন তৈরির একটা ভালো পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো, এটাও অ্যাসিডামাইড, তার বিজারণ করছি আমরা। আমরা জানি যে অর্গানিক কেমিস্ট্রিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিজারক ব্যবহার করা হয়, শক্তিশালী বিজারক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এর সঙ্গে অবশ্যই ইথার যোগ করা হয়, যোগ করলে জাইমান হাইড্রোজেন বেরিয়ে আসে। সেই জাইমান হাইড্রোজেন দ্বারা বিভিন্ন পদার্থ বিজারিত হয়। বিজারিত হওয়া মানে কি, অক্সিজেন চলে যাওয়া অথবা হাইড্রোজেন যুক্ত হওয়া। আমরা এখানে দেখি ছিল CO হয়ে গেল CH2, আলটিমেটলি কি হলো, অক্সিজেন গেছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে, একটা O চলে গেছে, দুটো H আসছে, তাহলে CH2 হয়ে গেল। তাহলে এটা বিজারিত হবে, বিজারিত দেখো আর NH2 মানে অ্যামিন তৈরি হয়ে গেল। তাহলে আমরা বলবো যে যদি আমরা অ্যাসিড অ্যামাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা জারিত করি, তাহলে তৈরি হবে অ্যামিন। এটি একটি পদ্ধতি। এখন যদি আমরা উদাহরণ দিতে চাই, তাহলে কি করতে হবে, আর এর জায়গায় মিথাইল বসাতে পারি, ইথাইল বসাতে পারি, ফিনাইল বসাতে পারি। যদি আমি এখানে মিথাইল বসাই, ইথানামাইড বা অ্যাসিটামাইড কি তৈরি হবে, মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন হয়ে যাবে, যেহেতু এখানে CH2 রয়েছে, ইথাইল অ্যামিন বা অ্যামিনো ইথেন তৈরি হয়ে গেল। এইভাবে আমরা বিভিন্ন উদাহরণ লিখতে পারি। উদাহরণ আমি আবারও বলবো, খুবই সোজা। যদি আমরা আর জায়গায় মিথাইল বসাই, ইথাইল বসাই, প্রোপাইল বসাই, অথবা যদি ফিনাইল বসাই, বিভিন্ন উদাহরণ হয়ে যাবে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে RCN, অ্যালকাইল সায়ানাইড। তাকে আমরা বিজারিত করব কি দিয়ে, ওই একই বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করব। এখানে একটি খেয়াল করতে হবে যে C ট্রিপল বন্ড N, তার মানে এখানে একটি সিগমা বন্ড রয়েছে আর দুটি পাই বন্ড রয়েছে। আমরা কিন্তু আগে শিখেছি যে একটি পাই বন্ধন ভাঙলে দুটি সিগমা বন্ধন তৈরি হয়। প্রথমে একটি পাই বন্ধন ভাঙবে, দুটি সিগমা বন্ধন তৈরি হবে, C এর সাথে H আসবে, N এর সাথে H আসবে। পরবর্তীতে আরেকটি পাই বন্ড ভাঙবে, আরো দুটি সিগমা বন্ড তৈরি হবে। সেক্ষেত্রে এর সঙ্গে একটা H, এর সঙ্গে একটা H, তো দেখো মোট 4টা H লাগবে, এর সঙ্গে 2টা, এর সঙ্গে 2টা, আর সিগমা বন্ড থেকে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। আর সির পরে যে সিগমা বন্ড থেকে গেছে, আর CH2 NH2 অ্যামিন তৈরি গেল। একইভাবে যদি আমরা বলি যে আর জায়গায় মিথাইল বসাবো, মিথাইল সায়ানাইড অথবা ইথেন নাইট্রাইড। আমরা একটু খেয়াল করবো, সায়ানাইডকে কিন্তু নাইট্রাইডে বলা হয়, নামকরণের ক্ষেত্রে একটু জটিল বিষয়। যে মিথাইল যদি বসাই এখানে, তাহলে এর নাম হবে মিথাইল সায়ানাইড অথবা ইথেন নাইট্রাইড। খুব কেয়ারফুল কিন্তু, এটা হয়ে গেল অ্যামিন তৈরি হয়ে গেল। তো এটা আমরা বলছি যে অ্যালকাইল সায়ানাইড অথবা অ্যালকেন নাইট্রাইডে বিজারণ করলে আমরা অ্যামিন পেয়ে যাবো। এটি 3 নম্বর পদ্ধতি। চতুর্থ পদ্ধতি হলো অ্যালকাইল নাইট্রাইট বা নাইট্রো অ্যালকেন, অর্থাৎ নাইট্রো যৌগের বিজারক। এখানে বিজারকটা আমরা একটু চেঞ্জ করেছি, টিন এবং HCl। টিন এবং HCl মিলে টিন ক্লোরাইড হয় এবং জাইমান হাইড্রোজেন তৈরি করে, এই সেই জাইমান হাইড্রোজেন। আমরা একটু খেয়াল করি, NO2 ছিল, অক্সিজেন চলে গেছে, 2টা H আসছে, NH2 হয়ে গেল। তাহলে অক্সিজেন যাওয়া মানে বিজারণ, হাইড্রোজেন আসা মানেও কিন্তু বিজারণ। কাজেই এই নাইট্রো যৌগটা বিজারিত হয়ে অ্যামিন তৈরি করলো। এখানে একইভাবে যদি আমি আর জায়গায় মিথাইল নাইট্রাইট, মিথাইল অ্যামিন তৈরি হয়ে যাবে, ইথাইল নাইট্রাইট, ইথাইল অ্যামিন তৈরি হয়ে যাবে। যদি আমি এখানে ফিনাইল বসাই, নাইট্রোবেনজিন হয়ে যাবে ফিনাইল অ্যামিন অথবা অ্যানিলিন তৈরি হয়ে যাবে।
এই হচ্ছে 4টা পদ্ধতি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি একটু তোমাদেরকে বলি যে 4 নম্বর যে প্রস্তুত পদ্ধতিটা সেটা কিন্তু সিনথেসিস বা সংশ্লেষণ, রূপান্তর বা ট্রান্সফরমেশন যেটা আমরা বলি, এই ধরনের একটা যৌগ থেকে আরেকটা যৌগ তৈরির ক্ষেত্রে এই রিঅ্যাকশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করো, নাইট্রো যৌগ থেকে আমরা অ্যানিলিন তৈরি করছি, সেটা আমাদের বলবো NO2 হয়ে গেল এখন NH2। খেয়াল করো জিনিসটা, আবার বলি NO2 হয়ে গেল NH2। তো সরাসরি NO2 থেকে NH2 তৈরি করা সম্ভব, কিন্তু অনেক যৌগ আছে যেগুলো থেকে সরাসরি NH2 আনা যায় না, যেমন বেনজিন। আমরা কিন্তু ইচ্ছা করলেই H-টাকে সরিয়ে দিয়ে এর সঙ্গে NH2 আনতে পারি না। এইসব ক্ষেত্রে দেখা যায় যে একটু ঘুরিয়ে বেশ কয়েকটা ধাপ অতিক্রম করে আমাদেরকে ওই যৌগটি তৈরি করতে হয়, অ্যামিন তৈরি করতে হয়। এখন যদি বলা হয় যে তুমি কিভাবে বেনজিন থেকে অ্যানিলিন তৈরি করবে, বেনজিন থেকে অ্যানিলিন তৈরি করার মানে হলো বেনজিনের হাইড্রোজেন একটা চলে যাবে, সেখানে NH2 যুক্ত হবে। সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে সরাসরি হাইড্রোজেন সরিয়ে NH2 আনা যায় না। ওই যে বললাম, তাহলে NO2 আনতে হবে। তো আমরা জানি যে বেনজিনকে নাইট্রেশন করলে, নাইট্রেশন মানে কি, নাইট্রিক অ্যাসিড এবং সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, নাইট্রো গ্রুপ চলে আসবে, এখানে নাইট্রো বেনজিন হয়ে যাবে। নাইট্রো যৌগ তৈরি করতে পারলেই পরবর্তী ধাপ হচ্ছে অ্যানিলিন। আমাদের তোমরা আরেকটু খেয়াল করো যে এই যে অ্যানিলিন তৈরি হলো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি যৌগ, অ্যারোমেটিক যৌগ। এখান থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যারোমেটিক যৌগ তৈরি করা সম্ভব। যেমন ধরো আয়োডো বেনজিন তৈরি করা সম্ভব, যদি আমি এর সঙ্গে যোগ করি আমরা একটু ভুল বললাম, এখান থেকে আমরা তৈরি করতে পারি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এই ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কিন্তু অনেক যৌগ তৈরি করতে পারি, অনেকগুলো অ্যারোমেটিক যৌগ আমরা তৈরি করতে পারি। সেজন্য আমাদের একটু খেয়াল করতে হবে যে সরাসরি অ্যানিলিন থেকে হচ্ছে যে এইসব যৌগ না বলে, অথবা এখান থেকে না বলে হয়তো বলা হলো যে কিভাবে তুমি বেনজিন থেকে তৈরি করবা ওইগুলো। এখন বেনজিন সরিয়ে যদি আমরা COOH আনতে চাই, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। সেজন্য কি করতে হবে, বেনজিনকে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সেখান থেকে আমরা তৈরি করতে পারি আমরা এইটা। এভাবে আমরা ট্রান্সফরমেশন বা রূপান্তর যেগুলো আছে সেগুলোর অনেকগুলো তৈরি করতে পারি আমরা এভাবে। এই জন্য আমাদেরকে এই দিকটা একটু ভালো করে মনে রাখতে হবে। মোটামুটি এই হলো আমাদের হচ্ছে অ্যামিন তৈরির সাধারণ পদ্ধতি। আমরা এবার খেয়াল করবো, তোমরা একটু খেয়াল করো, আমি ডান দিকে যে কিছু সংকেত লিখেছি তোমরা একটু খেয়াল করো যে আমরা জানি যে অ্যামোনিয়া সহ অন্যান্য যে অ্যামিন গুলো আছে সেগুলো সবই কিন্তু বিভিন্ন ক্ষারীয় পদার্থ বা ক্ষারক বেস। এখন ক্ষারক কাদেরকে বলা হয়, আমরা আগে শিখেছি ক্ষারক বলা হয় তাদেরকে যারা প্রোটন গ্রহণে সক্ষম। এটি বিজ্ঞানী ব্রনিস্টেল লাউরির মতবাদ অনুসারে। আরেকটি মতবাদ রয়েছে যাদের কেন্দ্রীয় অণুর কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন বা লোন পেয়ার থাকে, তাদেরকে কিন্তু আমরা বলি ক্ষারক। তাই দুটি গুরুত্বপূর্ণ ক্ষারক সম্পর্কে, একটা হচ্ছে প্রোটনীয় মতবাদ বা প্রোটনিক কনসেপ্ট বা ব্রনিস্টেল লাউরির কনসেপ্ট, আরেকটি হলো লুইস কনসেপ্ট বা ইলেকট্রনীয় কনসেপ্ট, ইলেকট্রনিক কনসেপ্ট। তো সেখানে আমরা যদি এইভাবে দেখি, প্রথম কথা হলো যে এই যে অ্যামোনিয়া যদি আমি বলি, সে কিন্তু প্রোটন গ্রহণে সক্ষম। আমরা জানি অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করলে অ্যামোনিয়াম হয়ে যায়, সে কারণে ওটা ক্ষারক অ্যাকর্ডিং টু ব্রনিস্টেল লাউরি কনসেপ্ট। আর যেখানে লোন পেয়ার আছে টেনে অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট, সেদিক থেকে এটা ক্ষারক। কাজেই দুটি মতবাদ অনুসারেই কিন্তু অ্যামোনিয়া ক্ষারক। সেই একই ভাবে একই কারণে এই 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন সবগুলো কিন্তু ক্ষারক। এবার আমরা আসবো যে একটা তুলনামূলক আলোচনা। সবগুলোই ক্ষারক, কিন্তু কোনোটা একটু অপেক্ষা আরেকটি বেশি ক্ষারীয়, কোনোটি অপেক্ষা একটু অপেক্ষা কোনোটি কম ক্ষারীয়। সেই কারণগুলো আমাদের পড়তে হবে যে কোনটি অপেক্ষা বেশি ক্ষারীয় বা কম ক্ষারীয় এবং কেন সে কারণে। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আমাদের পরীক্ষায় আমরা লক্ষ্য করি, প্রায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে খতে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে। তো প্রথম যে কোশ্চেনটা হতে পারে, মিথাইল অ্যামিন এবং অ্যামোনিয়া এই দুটির মধ্যে কোনটি বেশি ক্ষারীয়, যদি এই ধরনের প্রশ্ন হয় তখন তোমাকে খেয়াল করতে হবে যে অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন বেশি ক্ষারীয়। কেন বেশি ক্ষারীয়? দুটি পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে যারা সহজেই প্রোটন গ্রহণে সক্ষম তারা বেশি তীব্র ক্ষারকধর্মী হবে, একটি কথা। আর তীব্র যে ক্ষারকধর্মী তখনই হবে যখন দেখা যাবে যে এনের কাছে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। এবং এই ইলেকট্রন ঘনত্ব কখন বাড়ে?
যখন n এর সাথে ইলেকট্রন দানকারী কোনো অ্যালকাইল গ্রুপ থাকে। আমরা জানি মিথাইল, ইথাইল বা যে কোনো অ্যালকাইল গ্রুপগুলো কিন্তু ইলেকট্রন দানকারী গ্রুপ। অন্যদিকে ফিনাইল যে গ্রুপটা C6H5 এটি কিন্তু আবার ইলেকট্রন গ্রাসী গ্রুপ বলি আমরা, ঠিক মিথাইল অ্যালকাইলের বিপরীত যেটা আমরা বলি। আমরা একটু দেখি যে এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে, এদিক থেকে উভয় কিন্তু ক্ষারক। এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে কিন্তু মিথাইল গ্রুপ নেই। এই মিথাইল কি করবে, এখানে যে দুটি ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন দুটিকে n এর দিকে ঠেলে দিবে। ফলে কি হবে, n এর ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে, ফলে n এর পক্ষে প্রোটন গ্রহণ সহজতর হবে। এই জন্য মিথাইল অ্যামিন বেশি ক্ষারীয় অ্যামোনিয়ার অপেক্ষা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়টি হলো, যদি আমরা একটু খেয়াল করি, ডাইমিথাইল অ্যামিন, দুইটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল আছে, তাহলে মিথাইল অ্যামিন অপেক্ষা ডাইমিথাইল অ্যামিন বেশি ক্ষারীয়, কারণ এখানে একটা মিথাইল গ্রুপ রয়েছে, এখানে দুটি রয়েছে। আর এবার প্রশ্ন হতে পারে যে মিথাইল অ্যামিন অপেক্ষা ডাইমিথাইল অ্যামিন বেশি ক্ষারীয় কেন? আগেরটা দিতে পারে অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন বেশি ক্ষারীয় কেন? তিনটা মিথাইল গ্রুপ থাকলে ট্রাইমিথাইল অ্যামিন ডাইমিথাইল অ্যামিন কিন্তু কম ক্ষারীয়। এটি কিন্তু একটু বিশেষ কারণ রয়েছে। মনে হতে পারে যে এখানে তিনটি অ্যালকাইল গ্রুপ রয়েছে, তারা ইলেকট্রন দান করবে, n এর দিকে ইলেকট্রন ঠেলে দিবে, ফলে n এর ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি মনে রাখতে হবে যে এখানে একটা বিশেষ কারণ, সেটি হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধা। এই যে মিথাইল গ্রুপগুলো রয়েছে এগুলো কিন্তু আকার হচ্ছে H এর তুলনায় অনেক বড়। এখানে বড় একটা অ্যালকাইল গ্রুপ, এখানে বড় একটা অ্যালকাইল গ্রুপ, এখানে বড় অ্যালকাইল গ্রুপ, ফলে দেখা যায় কি অনেকটা এরকম আমরা চিন্তা করতে পারি যে এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ, এখানে মিথাইল গ্রুপ। এই যদি হয় তাহলে এই যৌগটির পক্ষে প্রোটন গ্রহণ কি করে সম্ভব? প্রোটন তো ঢুকতেই পারবে না, স্টেরিক বাধার কারণে দেখা যাবে প্রোটন এখানে ঢুকতে পারবে না। হ্যাঁ, n এর ইলেকট্রন ডেনসিটি বেশি আছে, কিন্তু প্রোটন সে গ্রহণ করতে পারছে না। তো প্রোটন গ্রহণ করতে না পারলে তাকে তো আর আমরা বেশি ক্ষারীয় বলতে পারবো না। তার মানে স্টেরিক বাধার কারণে ট্রাইমিথাইল অ্যামিন ডাইমিথাইল অ্যামিন অপেক্ষা বেশি ক্ষারীয়। আর এখানে দুইটা অ্যালকাইল আছে, পাশাপাশি করে যে ছোট্ট মিথাইল H রয়েছে, ফলে এই পাশটা ফাঁকা, এই পাশটা ফাঁকা, সহজে প্রোটন ঢুকে পড়বে। কিন্তু এখানে সেরকম কোনো সুযোগ নেই, বা আমরা বলবো যে বাধাগ্রস্ত কম্পারেটিভলি বেশি হবে, সেজন্য এটা কম ক্ষারীয় ওটার তুলনায়। তারপরে আমরা কি সিদ্ধান্তে আসলাম যে ডাইমিথাইল অ্যামিনটা বেশি ক্ষারীয় ট্রাইমিথাইল অ্যামিন অপেক্ষা। তার মানে অ্যালকাইল বেশি হলেই যে সেটা বেশি ক্ষারীয় হবে এটা বলা যাবে না, দেখতে হবে যে স্টেরিক বাধা সেক্ষেত্রে কাজ করছে কিনা। লাস্ট কোয়েশ্চেন হলো যে মিথাইল অ্যামিন অপেক্ষা ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন কিন্তু আবার কম ক্ষারীয়। এই কম ক্ষারীয় কেন? ওই যে বললাম, আগে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে এটা কেন বেশি ক্ষারীয়। এই যে মিথাইল গ্রুপ রয়েছে, ইলেকট্রন দানকারী গ্রুপ, এই মিথাইল গ্রুপের কারণেই কিন্তু মিথাইল অ্যামিনটা বেশি ক্ষারীয়, এটা আমরা আগে শিখেছি। আর এখানে ফিনাইল গ্রুপ কি করবে, সে n এর দিকে ইলেকট্রন তো দিবেই না, বরং এই লোন পেয়ারটাকেও সে তার দিকে টেনে নেবে। খুব ভালো করে খেয়াল করে, এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। যে আবার বলি, মিথাইল অ্যামিনের ক্ষেত্রে মিথাইল গ্রুপ এই ইলেকট্রন দুটিকে n এর দিকে ঠেলে দিবে, ফলে n এর ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে, ফলে এই n এর পক্ষে প্রোটন গ্রহণ তুলনামূলক সহজ হবে। আর এখানে বলতে হবে যে ফিনাইল গ্রুপটা ইলেকট্রন গ্রাসী গ্রুপ, সে n এর দিকে ইলেকট্রন তো ঠেলে দিবেই না, বরং n এর কাছে যে লোন পেয়ার আছে সেটিকে সে তার দিকে টেনে নেবে, ফলে দেখা যাবে যে এই nটা প্লাস হয়ে যাবে। n যদি প্লাস হয়ে যায় তাহলে কি প্রোটনও তো প্লাস, সে কি কখনো ওখানে আসবে? আসবে না। এটা তার মানে n এর ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। এটা আপনাকে এভাবে দেখাতে হবে। আমি একটুখানি দেখিয়েছি, যেহেতু আমি এই প্রশ্নটা আপনাকে আগে পড়িয়েছি। যে তোমরা একটু মনে করো, আমরা যখন পড়িয়েছিলাম যে অর্থপ্যারা নির্দেশ যখন পড়িয়েছিলাম তখন কিন্তু আমি এটা দেখিয়েছিলাম যে NH2 কিন্তু অর্থপ্যারা নির্দেশক। এখানে রেজোনেন্স ঘটে, n এর এই যে লোন পেয়ার প্রথমে এখান থেকে এখানে আসে, আবার এই পাই বন্ড ভেঙে যায়, চুরাশি ইলেকট্রন আসে এখানে, এভাবে কিন্তু বিভিন্ন রেজোনেন্স কাঠামো তৈরি হয়। ফলে দেখা যায় যে nটা প্লাস হয়ে যায়। n যদি প্লাস হয়ে যায় তার মানে কি n এর কাছে ইলেকট্রন এখন আর অ্যাভেলেবল না, ফলে প্রোটনের পক্ষে ওই n এর কাছে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে এই সুযোগ কিন্তু কমে গেছে। ফলে আমরা বলবো যে অ্যানিলিনের যে বেসিসিটি অথবা তার যে ক্ষারকত্ব এটা কিন্তু তুলনামূলক কমে গেছে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে যে বিভিন্ন অ্যামিনের মধ্যে পাশাপাশি অ্যামোনিয়াটাও আমরা দেখলাম যে কোনটা বেশি ক্ষারীয়, তারপরে কে আমরা তুলনা করতে পারলাম যে কোনটা বেশি ক্ষারীয়। তো আজকে আমরা মোটামুটি এখানে শেষ করবো, একটু রিভাইজ করে বা আমরা পিছন থেকে ফিরে এসে তারপরে আমরা আমাদের ক্লাস শেষ করবো। সেটি হলো
যে আস্তে আস্তে আমরা কি কি শিখলাম না, প্রথমত শিখলাম যে অ্যামিন কাকে বলে শিখলাম আমরা। অ্যামিন কাকে বলে আমরা যে বললাম যে অ্যামোনিয়া থেকে যদি আমরা হাইড্রোজেন সরিয়ে দিই, কি দিয়ে সরাবো? অ্যালকাইল অথবা অ্যারাইল দিয়ে, তাহলে যেসব যৌগ পাওয়া যাবে সেগুলো হচ্ছে অ্যামিন। আমরা সেখানে দেখেছি 1 ডিগ্রি অ্যামিন, একটা অ্যালকাইল রয়েছে, 2 ডিগ্রি অ্যামিন, 2টা অ্যালকাইল রয়েছে, 3টা অ্যালকাইল থাকলে 3 ডিগ্রি অ্যামিন। আবার যদি এখানে যদি অ্যারাইল গ্রুপ থাকে কমপক্ষে একটা, তাহলে সেটা অ্যারোমেটিক অ্যামিন হবে। আর যদি সবগুলো অথবা একটা যদি যাই বলি আমরা, যদি অ্যারাইল গ্রুপ না থাকে শুধু অ্যালকাইল থেকে, তাহলে হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন। এই হচ্ছে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন, অন্যদিকে অ্যালিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন। এরপরে আমরা যেটা পড়লাম, এখন এখানে বলে দিই যে বিভিন্ন অ্যামিনের মধ্যে পাশাপাশি অ্যামোনিয়াটাও, যে তাদের যে ক্ষারকত্বের তুলনা, আমরা দেখলাম যে অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন বেশি ক্ষারীয়, মিথাইল অ্যামিন অপেক্ষা ডাইমিথাইল অ্যামিন বেশি ক্ষারীয়, কিন্তু ডাইমিথাইল অ্যামিন অপেক্ষা ট্রাইমিথাইল অ্যামিন কম ক্ষারীয়। এটা কিন্তু ভালো করে মনে রাখবা। এটার মূল কারণটা কি? স্টেরিক বাধা। তারপরে মিথাইল অ্যামিন বেশি ক্ষারীয় ফিনাইল অ্যামিন অপেক্ষা বা অ্যানিলিন অপেক্ষা। সেখানে আমরা দেখেছি যে মিথাইলটা ইলেকট্রন দানকারী গ্রুপ আর ফিনাইলটা হচ্ছে ইলেকট্রন গ্রাসী গ্রুপ। আমরা এখানে রেজোনেন্স থেকে দেখাবো যে এন এর কাছে ফিনাইল অ্যামিনের ক্ষেত্রে এন এর যে ইলেকট্রন জোড় সেটি কিন্তু অ্যাভেলেবল হচ্ছে না, অর্থাৎ প্রাপ্যতা কমে যাচ্ছে, ফলে তার যে ক্ষারধর্মিতা সেটা কমে যাচ্ছে। আমরা আরেকটা জিনিস পড়িয়েছি, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তুতিগুলো পড়িয়েছি। আমরা পড়িয়েছি হফম্যান ডিগ্রেডেশন এর সাহায্যে আমরা তৈরি করতে পারি অ্যামিন। অ্যাসিড অ্যামাইডের বিজারণের সাহায্যে তৈরি করতে পারি আমরা অ্যামিন। অ্যালকাইল সায়ানাইড অথবা অ্যালকেন নাইট্রাইলের বিজারণের সাহায্যে আমাদের তৈরি করতে পারি অ্যামিন। আর লাস্ট হচ্ছে যে নাইট্রো যৌগ যেগুলো, বা নাইট্রো অ্যালকেন হতে পারে, বা নাইট্রো যৌগ যেমন নাইট্রোবেনজিন অ্যারোমেটিক হতে পারে, সেই নাইট্রো যৌগ থেকে আমরা কিভাবে অ্যামিন তৈরি করতে পারি আমরা সেগুলো আলোচনা করলাম, 4টা পদ্ধতি শিখলাম। পাশাপাশি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, সেটি হচ্ছে যে বিভিন্ন সিনথেসিস বা যে সংশ্লেষণ, সেখানে আমাদের খেয়াল করতে হবে বেনজিন থেকে নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে বেনজিন ডাইঅ্যামিন ক্লোরাইড, সেখান থেকে এই সবগুলো তৈরি করা সম্ভব। তার মানে হলো আমরা যদি বলা হয় যে বেনজিন থেকে তুমি কিভাবে তৈরি করবে বেনজোইক অ্যাসিড, অথবা এখানে যেটা আমি লিখেছি ফেনল লিখেছি, ক্লোরোবেনজিন লিখেছি, সবগুলো কিন্তু তৈরি করা সম্ভব। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, তোমার একটু মনে রাখতে হবে যে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু প্র্যাকটিস ভালো করে না করলে এটা মনে রাখা কিন্তু কঠিন। বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে, বারবার পড়তে হবে, তাহলেই মনে রাখা সম্ভব। তো আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।